আজও মনে পড়ে সেই সেই দিনের কথা। রাত তখন 2টা বা 2:30 হবে। স্নেহা ঘুমিয়ে আছে, রুদ্রর কাঁধে মাথা রেখে। জানালা দিয়ে ঠান্ডা বাতাস আসছে। এমন সময় ঘুম ভেঙে যায় স্নেহার। ঘুম থেকে উঠে এমন কিছু দেখবে এটা স্নেহা আশা করেনি। উঠে তাড়াতাড়ি নিজেকে গুছিয়ে নিল। রুদ্রর চোখে চোখ পড়তেই লজ্জায় লাল হয়ে চোখ নামিয়ে নিল স্নেহা। আম সরি। আসলে আমি বুঝতে পারিনি কখন যে ঘুমিয়ে পড়লাম। ইটস ওকে। কিছু মনে করবেন না প্লিজ। হুম, ওকে। স্নেহা উঠে যাওয়াতে রুদ্রর কেমন যেন একটা শূন্যতা অনুভব হচ্ছিল, কিন্তু এটা কেন হচ্ছে কিছুই সে বুঝতে পারছে না। আচ্ছা, আমরা কখন চট্টগ্রাম পৌঁছাবো? আর কিছুক্ষণ পর। ও আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? বাবা, মা, 5 বোন, কাকা, কাকি, একটা কাকাতো বোন, দাদি, এরা আমার পরিবার। আপনার 5 বোন, ভাই নেই? না, 5 বোনের 1 ভাই আমি, সবার ছোট। আপনার কে কে আছে? আজ প্রথম অচেনা কারো সাথে মন খুলে কথা বলছে রুদ্র। ও, আমার শুধু আব্বু আছে, উনিই আমার পৃথিবী। আর কেউ নেই? না, আপনার মা? উনি মারা গেছেন অনেক আগেই। ও, সরি সরি। ইটস ওকে। আচ্ছা, আপনাদের জয়েন্ট ফ্যামিলি তাই না? হ্যাঁ। জানেন, জয়েন্ট ফ্যামিলি আমার খুব ভালো লাগে। তাই? তা কেন ভালো লাগে শুনি? সবাই একসাথে বসে খাবার খায়, একজনের কোনো সমস্যা হলে সবাই মিলে তার সমাধান করে। সুখ দুঃখে সবাই একসাথে থাকে। এই ব্যাপারগুলো খুব ভালো লাগে আমার। বড় পরিবার খুব ভালো লাগে বলেই তো হয়তো আল্লাহ আমার কপালে বড় পরিবার লেখেনি। মন খারাপ হয়ে গেল স্নেহার। আচ্ছা, আপনি কি করেন? মানে আপনার প্রফেশন কি? বিজনেস করি। কিসের বিজনেস? আপনাকে কেন এত কিছু বলতে যাবো আমি? হুম? ওকে, না বলে নেই। আমি কলেজে পড়ি, ইন্টার ফার্স্ট ইয়ার। গুড। আচ্ছা, আপনি কি হাসতে জানেন না? না। তাই তো এমন। একদিন আন্টিকে পেলে জিজ্ঞেস করব, আপনি এমন কেন? আন্টি কে? আপনার মা। আমার মাকে কোথায় পাবেন আপনি? পেয়ে যাব হঠাৎ করে কোনো একদিন। ও, আচ্ছা, বেবি কেমন লাগে আপনার? একদমই বাজে। শয়তানের আরেক রূপ। মোটেও না, বাচ্চারা ফেরেশতা হয়। তাই? হ্যাঁ, বাচ্চা আমার খুব ভালো লাগে। ইচ্ছে করে এতিমখানা থেকে একটা বাচ্চা এনে আমার সাথে রাখি। মেয়েটার সব কথাতেই মায়া আছে। এই কোনো এই কোন মায়াবতী মায়ায় জড়িয়ে যাচ্ছে রুদ্র। রুদ্র যতই চোখ নামিয়ে নিচ্ছে স্নেহার ওপর থেকে, ততই যেন দেখতে ইচ্ছে করছে তার। এ কেমন মায়া! আর বেশিক্ষণ এভাবে চললে মনে হয় পাগল হয়ে যাবে রুদ্র। আর বেশিক্ষণ নেই, কিছুক্ষণ পরেই ট্রেন চট্টগ্রাম স্টেশনে পৌঁছে যাবে। তখন দুজনই দুই দিকে। কথাটা মনে হতেই কেমন যেন একটা লাগলো রুদ্রর কাছে। আচ্ছা, আপনার জীবনের ইচ্ছে কি? কিছু না। এমন আবার হয় নাকি? একটা ইচ্ছে তো নিশ্চয়ই আছে। নেই বললাম তো। আমার ইচ্ছে কি জানেন? একজন আদর্শবান উকিল হব। গুড। হুম। আপনার কোনো কেস থাকলে আমার কাছে চলে আসবেন, আমি বিনামূল্যে কেস লড়বো। ধন্যবাদ। একটা কথা বলবো? আপনার কিছু বলার জন্য আমার অনুমতি লাগে নাকি? আচ্ছা, বলেই ফেলি। আপনি না খুব 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 সুইট অ্যান্ড কিউট। সবাই আমাকে দেখে ভয় পায়। আর আমি আমাকে সুইট কিউট বলে। কি মেয়ে রে বাবা! কলেজে ভরা সাহস। আমার কি দেখে সুইট মনে হলো আপনার? এই যে আপনার খোঁচা খোঁচা দাড়ি বেশ লাগে আমার। জগতে কিউট মনে হয়? না, আরেকটা জিনিস আছে। আপনার রাগী রাগী মুখ জাস্ট ফিদা আমি। মানে? না, কিছু না। আচ্ছা, আপনার বাড়ি কি পাহাড়ের চূড়ায়? হুম। আমাকে নিয়ে যাবেন আপনার সাথে? মানে? না মানে, পাহাড় খুব ভালো লাগে তো, তাই বললাম। সমস্যা নেই, অন্য কোনো দিন যাবো। ঠিক আছে, অন্য কোনো দিনও যাব না, হ্যাঁ? আজব পাগল রে বাবা। দুইজনেই চুপচাপ বসে আছে। ট্রেনের গতি অনেক কমে গেছে। বাইরে আলো ফুটেছে। পাখিদের গুনগুন শব্দ হচ্ছে। ওদের আর বেশি সময় নেই। আমরা কি চলে এসেছি? হ্যাঁ। ও আচ্ছা, ভালো লাগলো আপনার সাথে সময় কাটিয়ে। অনেক জ্বালিয়েছি আমি আপনাকে, কিছু মনে করবেন না প্লিজ। আসলে আমি এমনই। ইটস ওকে।
আমার চেনা মানুষের মাঝে আপনিও যুক্ত হলেন আজকে। স্নেহা কাউকে ভুলে না। আপনি খুব মিশুক একটা মেয়ে। মিশুক কিনা জানি না, তবে সবার সাথে মেশার চেষ্টা করি, হাসি খুশি থাকার চেষ্টা করি। গাড়ি থেমে গেল। সময় এক আজব বস্তু। দেখুন, কিছু সময়ের পরিচয় মাত্র কত কথা হয়ে গেল। একজন অচেনা অজানা মানুষকে চেনা হয়ে গেল। আপনার জন্য হয়তো খুব বিরক্তিকর ছিল সারাটা রাত, আমার জন্য বিশেষ কিছু ছিল, সবকিছু মনে রাখার মতো। আসি তাহলে, আবার হয়তো কখনো দেখা হবে। আমি ঠিক চিনে নেব। স্নেহা রুদ্র দুইজনই দুই দিকে চলে যাচ্ছিল। এমন সময় স্নেহা দাঁড়িয়ে পড়ল। শুনুন, হুম। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আপনিও। স্নেহা একটা মিষ্টি হাসি দিয়ে পেছন ফিরে চলে গেল। রুদ্র দাঁড়িয়ে রইল একই জায়গায়, যেন খুব কাছের কেউ দূরে সরে যাচ্ছে। মিষ্টি মেয়েটা জাদু করে দিয়ে গেল রুদ্রকে। আচ্ছা, এই রাতটা কি ফিরে আসবে আবার? স্নেহা কি আসবে রুদ্রর কাছে কোনো এক অজানা টানে? বিকেল হয়ে গেছে, এমন সময় রুদ্র বাসায় পৌঁছালো। বিশাল এক জমিদারি বাড়ি। রুদ্রের বাবা এখানকার চেয়ারম্যান। অনেক জায়গা জমি আছে ওদের। এক সীমানা থেকে অন্য সীমানা শুধু পাহাড় আর গাছপালা। অনেক দিন পর বাড়ি আসলো। কিছু একটা নিয়ে চিন্তিত মনে হচ্ছে ওকে দেখে। ছেলেকে বাসায় ঢুকতে দেখে আনিতা চৌধুরী দৌড়ে আসলো রুদ্রর কাছে। কেমন আছিস বাবা? ভালো মা, তোমরা সবাই কেমন আছো? আছি কোনো রকম। ছেলে দূরে থাকলে কোনো মা কি ভালো থাকতে পারে? দূরে কোথায়, ফোনে তো সবসময় কথা হয়। ফোনে কথা বলে কি আর মন ভরে? কতদিন তোকে দেখি না, স্পর্শ করি না। আমি তো কতদিন তোমার হাতে খাই না, তোমার কোলে মাথা রেখে ঘুমাই না। চোখে মুখের কি অবস্থা করে রেখেছিস? আয়নায় তাকিয়ে ভালো করে দেখিস একবার। আসা মাত্র শুরু হলো তো তোমার? হ্যাঁ, আমি বলবো না তো কে বলবে শুনি? কেন এইসব নিয়ে পড়ে আছিস? এইসব ছেড়ে ভালো পথে ফিরে আয় বাবা। তোর এইসবের জন্য সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতে হয়, না জানি কখন কি হয়ে যায় তোর। আর এই সবই তো তোর। কেন ওইখানে একা একা পড়ে আছিস? মা, তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না তো। তোমার দোয়ার সাথে থাকলে আমার কিচ্ছু হবে না। মায়ের মন তো, না চাইলেই চিন্তা হবে। এইসব ছেড়ে বিয়ে করে ঘর সংসার কর। আমি এবার নাতি নাতনির মুখ দেখে মরি। মা, যারা এই পথে আসে তাদের কোনো পরিবার থাকে না, কোনো ভালোবাসার মানুষ থাকে না। তার মানে আমি তোর ভালোবাসার মানুষ নই, তাই তো? না মা, পৃথিবীতে একজনকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, সে হলো আমার মা। আর এই ভালোবাসার ভাগ আমি অন্য কাউকে দিতে পারবো না। আমার ভালোবাসা আমারই থাকবে, বউয়ের ভালোবাসা আলাদা। তোমার কোনো বাহানা আমি মানব না সোনা। কালকেই মেয়ে দেখতে যাব। মা প্লিজ, এসব বিয়েটা আমার দ্বারা হবে না। সব হবে, আমি তোর কোনো কথাই শুনবো না। আচ্ছা আচ্ছা, তো যা বলবে তাই হবে। এখন বলো তো, বাবা কোথায়? বাসার বাকিরা কোথায়? তোর বাবা আর কাকা মিলে একটু বাজারে গেছে, কি একটা কাজ আছে যেন তাই। আর তোর ছোট মা রান্নাঘরে তোর জন্য পিঠা বানাচ্ছে। রত্না কোথায়? রত্না আর শিউলি বাইরে ঘুরে বেড়ায় হয়তো। সেই কখন থেকে বলে যাচ্ছে ভাইয়া কখন আসবে কখন আসবে, আর এখন নিজেই হাওয়া হয়ে গেছে। এই মেয়েকে নিয়ে আর পারি না। রত্না হলো রুদ্রের ছোট বোন আর শিউলি কাকাতো বোন। রুদ্রের বড় 4 বোনের বিয়ে হয়ে গেছে। তারা শ্বশুর বাড়ি থাকে। রুদ্র হাত থেকে ব্যাগটা রেখে রান্নাঘরে চলে গেল ছোট মার কাছে। ছোট মা কেমন আছো? তোকে দেখে ভালো না থেকে পারি। তুই কেমন আছিস বাবা? আমি খুব ভালো আছি। কি কি রান্না করেছো? খেতে দাও তাড়াতাড়ি, খুব খিদে পেয়েছে। তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি টেবিলে খাবার দিচ্ছি। আচ্ছা। রুদ্র রুমে ঢুকলো। অনেকদিন পর নিজের রুমে ভালোই লাগছে ওর। রুদ্রের মা ছাড়া এই রুমে কেউ আসে না। রুদ্র বাড়িতে আসলেই এই রুমের দরজা খোলা হয়। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো রুদ্র। বাইরে ছোট মার ডাক শুনে রুম থেকে বেরিয়ে খাবার টেবিলে চলে যায়। টেবিলে ভরা খাবার, নানা রকমের পিঠা, পায়েস, সেমাই, মাছ, মাংস সব রাখা আছে। এইসব দেখে রুদ্র একদমই অবাক হলো না, কারণ ও জানে এমনটাই হবে আর সব সময় হয়।
ছোট মার কোনো ছেলে নেই বলে রুদ্রকে নিজের ছেলের মতো ভালোবাসেন। এত ভালোবাসার পরিবার ছেড়ে কিভাবে অত দূরে থাকে রুদ্র কি জানি। আব্বুরা আসেনি এখনো? না, ওরা আরো পরে আসবে, তুই খেয়ে নে। এত কিছু কি খাওয়া যায়? খেতে হবে, এমনিতে বাড়ি থেকে দূরে থাকিস, বছরে একবার ইচ্ছে হলে এসে আবার চলে যাস। মন চাইলে তোকে ভালোবেসে কিছু রান্না করে খাওয়াতে পারি না। আচ্ছা আচ্ছা, মন খারাপ করো না, আমি একটু একটু করে সব খেয়ে নিচ্ছি। কি ভাইয়া, একা একাই খাবে নাকি? তোকে রেখে কিভাবে খাই বল? এই তো ঠিকই খেয়ে যাচ্ছিস। আয় বস এখানে। আমাকেও খাইয়ে দে ভাইয়া। আগে বল কেমন আছিস তোরা? তোদের লেখাপড়া কেমন চলছে? অনেক ভালো, অনেক। তোমার বিয়ে হবে শুনে আরো অনেক ভালো হয়ে গেছি। আমি জানি তো বিয়ের কথা শুনে তুমিও খুব খুশি। দাঁড়া তোকে দেখাচ্ছি আমি কতটা খুশি। রুদ্র রত্নাকে ধরতে গেলে ও দৌড়ে চলে যায়। রত্না আর শিউলি। কি পাকা হয়েছে দুটো। তোর বোন তো তোর মতোই হয়েছে। ছোট মা তুমিও? আচ্ছা আচ্ছা। রুদ্র চুপচাপ খেয়ে নিল। আজ যেন একটু বেশি খেলে ফেলেছে, যার ফলে পেট ব্যথা শুরু হয়ে গেছে রুদ্রর। রুদ্রের বাবা বাড়ি ফিরেছে সন্ধ্যায়। রুদ্র বাবা আর কাকার সাথে কথা বলে রুমে গিয়ে শরীর ছেড়ে শুয়ে পড়ল। শরীর খুব ক্লান্ত এই একদিনের জার্নিতে। শুয়ে পড়ার সাথে সাথেই চোখ লেগে আসলো রুদ্রের। কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। সকালে সূর্যের আলো সোজা রুদ্রের চোখের ওপর এসে পড়ল জানালা দিয়ে। আজ আর উঠতে ইচ্ছে করছে না ওর। চোখ মেলে তাকালো। বাহ, আজকের সকালটা খুব শান্ত। এখানে শহরের কোলাহল নেই। এখানে শুধু প্রাকৃতিক শব্দ, প্রাকৃতিক সৌন্দর্য, বাহিরে নানা রকমের পাখির ডাক। আচ্ছা, সকাল কি কখনো মিষ্টি হয়? কেন জানি আজকের সকালটা খুব মিষ্টি লাগছে। এইসব কথা ভাবতে ভাবতে রুমে রুদ্রের মা ঢুকলো। কি রে, আর কত ঘুমাবে? ওঠ এবার। আর একটু ঘুমাই না মা। না না, উঠে তৈরি হয়ে নে, বেরোতে হবে। এই সকাল সকাল কোথায় যাব? আর একটু ঘুমাই মা প্লিজ। না না, আজকে মেয়ে দেখতে যাব। মেয়ের কথা শুনে এক লাফে উঠে বসলো রুদ্র। মেয়ে মানে? মানে তোর বউ। মা কালকে তো মাত্র আসলাম আর আজকে তুমি শুরু করে দিলে। তুই মেয়ে দেখতে যাবি কিনা বল। আচ্ছা যাব, কিন্তু দেখেও কোনো লাভ নেই। লাভ নেই মানে? মানে মেয়ে তো আমার পছন্দ হবে না, আর তার চেয়ে বড় কথা হলো ওই মেয়ে আমাকে পছন্দ করবে না। কে বলেছে ওই মেয়ে আমার ছেলেকে পছন্দ করবে না? আমার ছেলে কোনো হিরোর চেয়ে কম কি সে শুনে? সবই তো আছে আমার ছেলের। তোমার ছেলে কি করে তা সবাই জানে তো? আমার ছেলে বিয়ের পর সব ছেড়ে দেবে। যদি না ছাড়ি? তোকে লাগবে না, তুই দূরে থাক। আমার বৌমা আর একটা নাদোষ নদোষ নাতি হলেই হবে। রানী করে রাখবো তোর বউকে। আচ্ছা, এটা পরে তৈরি হয়ে আয়। পাঞ্জাবি? মা তুমি তো জানোই আমি এসব পড়ি না। আজকে পড়তে হবে বাবা। আয় তুই, আমরা বাইরে অপেক্ষা করছি। মুখে বিরক্তির ছাপ নিয়ে সাদা রঙের পাঞ্জাবিটা পরে তৈরি হয়ে গেল রুদ্র। সবাই মিলে বেরিয়ে পড়লো 11 নম্বরের উদ্দেশ্যে। 11 নম্বর হলো মেয়ের বাড়ি। এটা একটা এলাকার নাম। সেই কখন থেকে বসে আছে সবাই, মেয়ে আসার কোনো নামগন্ধও নেই। রুদ্রের মা বিরক্ত হয়ে বললেন, আপা, আমরা কি আজকে মেয়ে দেখতে পারবো না? 2 ঘন্টা ধরে বসে আছি মেয়ে দেখার জন্য। কোথায় মেয়ে? জি আপা, মেয়ে তো একটু সাজুগুজু করছে, হয়ে গেছে হয়তো, আমি এক্ষুনি নিয়ে আসছি। আরও 30 মিনিট পর মেয়ে নিয়ে হাজির হলো। ইয়া বড় এক ঘোমটা দিয়ে সবার সামনে বসলো। আনিতা চৌধুরী মেয়ের ঘোমটা সরিয়ে দিয়ে রুদ্রকে দেখতে বলল। রুদ্র মেয়েকে দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল। সারা মুখে যেন আটা পানি দিয়ে গুলে লাগিয়ে রেখেছে, লাল নীল রং মাখানো। এইসব দেখে রুদ্রর মাথা ঘুরছে, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে। রুদ্র, তোরা একা কথা বলে আয়। এসবের কি দরকার মা, চলো না বাড়ি চলে যাই। রুদ্র, আনিতা চৌধুরী বড় বড় চোখ করে রুদ্রের দিকে তাকালো।
আচ্ছা আচ্ছা, যাচ্ছে। মেয়েটা রুদ্রকে নিয়ে একটা রুমে চলে গেল। পাশাপাশি দুইজন বসে আছে। রুদ্র কথা বলতে চাইছে না, তবুও মায়ের জন্য কথা বলল। কি নাম আপনার? জি জি আশা। কিছু পড়েন? অনার্স ফার্স্ট ইয়ার। আপনি কি করেন? মুখ দিয়ে যেন কথা বের হচ্ছে না। 1 মিনিট। আপনি কি তোতলা? না না, ভাব দেখো, লজ্জাবতীর মতো লেতিয়ে যাচ্ছে, আবার আটার মতো সব লাগিয়ে বসে আছে। আমার তো ঠিক ওই রকম একটা বাগলেই চাই। বারবার চোখের সামনে শুধু স্নেহার মায়াবী মুখটা আর কথাগুলোই মনে পড়ছে রুদ্রের। মেয়েটার তাকানো, হাসি, কথা বলার স্টাইল সবকিছুই পাগল করার মতো। রুদ্র আর কোনো কথা না বলেই বেরিয়ে আসলো। পিছন থেকে ওর মা অনেকক্ষণ ধরে ডাকাডাকি করে, কিন্তু সে সেদিকে কান না দিয়ে রুদ্র বাসার ছাদে দাঁড়িয়ে আছে। চোখ বুলিয়ে দূরের পাহাড়গুলো দেখছিল। আসলেই কত সুন্দর প্রকৃতি, চারিদিকে সবুজের সমারোহ। স্নেহার একটা কথা হঠাৎ করেই মনে পড়ে গেল রুদ্রর। মেয়েটা বলেছিল পাহাড়ের চূড়ায় একটা বাড়ির কথা। মেয়েটা পাহাড় খুব ভালোবাসে হয়তো। রুদ্র বুঝতে পারছে না কি হলো ওর। যে ছেলের মানুষ মারতে হাত কাঁপে না, সে প্রকৃতিকে অনুভব করছে। যে মেয়েটার সাথে মাত্র কিছুক্ষণের জন্য দেখা কথা, কেন ওই মেয়েটাকে কেন ভুলতে পারছে না সে? কত কত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায়, কিন্তু কোনো উত্তর নেই। পেছন থেকে হঠাৎ মায়ের স্বর শুনতে পেল রুদ্র। তোকে কত করে ডাকলাম, উত্তর না দিয়ে এভাবে চলে আসলি কেন? কেন আসছে বুঝতে পারো নি? না, পারিনি। ওই মেয়েকে বিয়ে করতে সমস্যা কোথায় তোর? অনেক সমস্যা মা, অনেক। এই রঙের টেব্বাকে কিভাবে বিয়ে করব বলো? দেখলেই গা ঘিনঘিন করে। এটা তো এই যুগের মেয়েদের স্টাইল। সবাই এমন সাজগোজ করে এখন। সবাই এমন না মা, কিছু কিছু মেয়ে আছে যাদের চোখে একটু কাজল দিলে দেখলেই মন ভরে যায়। ঠিক নিষ্পাপ শিশুদের মতো, যা মনে আসে সব ভুলে দেয়। কিছু বলে নিজেও হয়তো জানে না। রুদ্র, আমার দিকে তাকা। না মা। আমার ছেলে মেয়ের কথা বলছে। এমন কোনো মায়াবতী কি আছে আমার ছেলের জীবনে? থাকলে তো তুমি সবার আগে জানতে। তুমি তো জানোই আমি মেয়েদের নিয়ে মাথা কামাই না, কখনো কোনো মেয়ের দিকে ভালো করে তাকাইও নি। জানি বাবা, তাহলে কি তুই আর বিয়ে করবি না? আমি কি নাতি নাতনির মুখ দেখতে পারবো না? আমার মা কিছু চেয়েছে আর পায়নি, এমন কি কখনো হয়েছে? না। এবারে কিছু হবে না। তোমার জন্য রাজকন্যা আনবো মা, রাজকন্যা। দেখবে তোমাকে আর তোমার এই বাড়িকে মাথায় করে রাখবে। সারাক্ষণ তোমার শাড়ির আঁচল ধরে থাকবে আর বক বক করবে। তখন ছেলে বউয়ের জালে যেন পাগল হয়ে যাও না। আমি তো এটাই চাই বাবা, কেউ একজন আসুক যে আমার ছেলেকে আর এই সংসারটাকে সামলাবে। আজ 7 দিন হয়ে গেছে রুদ্র ওর বাড়িতে বসে বসে আদর খাচ্ছে, কিন্তু ওর মনটা এখনো ওই স্টেশনেই পড়ে আছে যেখানে শেষবারের মতো দেখেছিল স্নেহাকে। আজ রুদ্র ঢাকা চলে যাবে। সকাল সকাল তৈরি হয়ে নিল। ওর যাওয়ার কথা শুনে আনিতা চৌধুরীর মন খারাপ হয়ে আসছে। আর কিছুদিন থেকে যা। না মা, অনেকদিন হয়ে গেছে। ওইদিকে অনেক সমস্যা হচ্ছে আমাকে ছাড়া। সাইফ বারবার ফোন দিয়ে যাচ্ছে। আবার কোন দিন আসবি? যখন তুমি চাইবে। আমি তো চাই তুই সব সময় আমাদের সাথে থাক। এটা হয় না মা। আচ্ছা, যা তোর ইচ্ছে হয় তাই কর। মা রাগ করে না। এরপর যখন আসবো তখন তোমার বৌমাকে সাথে করে নিয়ে আসবো। মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ থাকবো। এখন আসি আমি। ছোট মা, ভালো থেকো তোমরা। আসি। রুদ্রর মা ওর কপালে একটা চুমু দিয়ে বিদায় দিল। সকাল সকাল রওনা দিল। চট্টগ্রামে পৌঁছাতে পৌঁছাতে রাত 8টা বেজে গেছে। সেখান থেকে ঢাকার টিকিট কেটে চারপাশে হেঁটে হেঁটে কি যেন খুঁজছে রুদ্র। হয়তো রুদ্র চোখ শুধু স্নেহাকে খুঁজছে। কপালে থাকলে একদিন ঠিকই দেখা হবে। স্নেহা তো ঘুরতে এসেছিল এখানে, হয়তো বাড়ি ফিরবে আর দেখা হয়ে যাবে রুদ্রের সাথে আবারও। হাজারো কথা মাথায় ঘুরপাক খাচ্ছে ওর, কিন্তু না, এখানে কোথাও স্নেহা নেই। রুদ্র ট্রেনে উঠে বসল। খুব খারাপ লাগছে ওর, যেন এখানেই রেখে যাচ্ছে স্নেহাকে। রুদ্র জানালার পাশের সিটটা খালি রেখেছে, এখানে কেউ যেন বসতে না পারে, তাই দুটো টিকিট কিনেছে। যদি হঠাৎ স্নেহা এসে জানালার পাশের সিটটাই চায় তাহলে যেন দিতে পারে।
সারা রাস্তায় স্নেহার কথা ভাবতে ভাবতে অনেকটা সময় পেরিয়ে গেছে। রুদ্র তাকিয়ে দেখল ভৈরব স্টেশনে চলে এসেছে। এরপরেই নরসিংদী স্টেশন, যেখান থেকে স্নেহা ট্রেনে উঠেছিল। আজ কেউ ওর পাশে বসে বকবক করে কথার মেলা বসায়নি। কেউ একটু পরপর বলেনি আমার খিদে পেয়েছে। আজ কারো জন্য কিছু কিনতে হয়নি রুদ্রর। কেন এমন খালি খালি লাগছে ওর? এক রাতের জন্য এত কিছু কিভাবে হতে পারে? নরসিংদী স্টেশনে এসে ট্রেন থামলো। রুদ্র আর দেরি না করে গাড়ি থেকে নেমে গেল। চারপাশ খুঁজতে লাগলো পাগলের মতো, যেন ওর কিছু একটা হারিয়ে গেছে। কিন্তু না, এখানে সে স্নেহাকে পেল না। গাড়ি ছেড়ে দিয়েছে। রুদ্র মন খারাপ করে বসে আছে। মেয়েটা খুব মিষ্টি, আমি কেন ওকে খুঁজছি? আমি ওকে চাইলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমি ওকে কেন চাইবো? ওকে তো আমি ভালো করে চিনিও না। এ কেমন অনুভূতি হচ্ছে আমারও। উফ। এইসব নিয়ে ভাবতে ভাবতে ভোরে ঢাকায় পৌঁছালো রুদ্র। সাইফ স্টেশনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। কিরে, বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে তো একেবারে মোটা হয়ে ফিরলি। তুইও পারিস। কেমন আছিস বল? তোকে ছাড়া কিভাবে ভালো থাকি বল? তোর জন্য সব আটকে আছে। আমি এসে গেছি, এখন সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আগে বাড়ি চল, বাড়িতে গিয়ে সব কথা হবে। রুদ্র বাড়িতে চলে গেল। কোনো কিছুতেই রুদ্রর মন বসে না। বাড়ি থেকে ফিরেছে বেশ কিছুদিন হয়ে গেল। কোনো ঝামেলাতে গেলেই যেন কেউ তাকে বাধা দেয়। রুদ্র বারবার শুধু স্নেহার কথা ভাবে। রুদ্র ভাবলো নরসিংদী যাবে, ওখানে গিয়ে স্নেহাকে খুঁজবে। রুদ্রের এই মনমরা ব্যাপারটা সাইফ বেশ কিছুদিন ধরে খেয়াল করছে, কিন্তু কিছু বলছে না। সকাল সকাল রুদ্র আর সাইফ বসে বসে নাস্তা করছিল। রুদ্র, বল। তোর কি কিছু হয়েছে? কই না তো। আমি কিন্তু বুঝতে পারছি তোর কিছু একটা হয়েছে। আরে না, আমার কিছু হয়নি। তুই সারাদিন চুপচাপ থাকিস, আগের মতো কোনো কাজই করিস না। ব্যাপারটা কি? বাসা থেকে আসছি তো, তাই ভাল লাগে না কিছু। কদিন গেলে ঠিক হয়ে যাবে। আচ্ছা বাদ দে, একটা কাজ আছে, আয়। কি কাজ? ওই যে আমাদের দলের মারুফ আছে না, হ্যাঁ। মারুফের ছোট ভাই মিন্টু একটা মেয়েকে পছন্দ করেছে। ওই মেয়েটা নাকি মিন্টুকে থাপ্পড় মেরেছে। তো আমাকে বলল কিছু একটা করতে। এতে আমরা কি করতে পারি? কিছুই না, শুধু একটু ভয় দেখাতে হবে। তো তুই দেখা আমাকে, কেন বলছিস? গিয়েছিলাম, কিন্তু মেয়েটা আমাকেই ঝাড়ি দিয়ে দিল। কি মেয়ে রে বাবা! আমি কোনো মেয়ের সাথে কথা বলি না, তাদের গায়ে হাত তুলি না। আরে বাবা, মেয়েটাকে শুধু একটু ভয় দেখাবি, আর কিছুই না। আমাকে দিয়ে হবে না। আমি মারুফকে কথা দিয়েছি, তুই যাবি। আমার কথা রাখবি না প্লিজ দোস্ত? আচ্ছা চল। রুদ্র, সাইফ, মারুফ, মিন্টু আর মিন্টুর কিছু বন্ধু দাঁড়িয়ে আছে মহিলা কলেজের সামনে। একটা মেয়েকে পাঠানো হলো ওই মেয়েটাকে আনার জন্য। মেয়েটা বেরিয়ে এলো কলেজ থেকে। রুদ্র কিছুটা দূরে বাইকে বসে বসে ফোন টিপছে। সাইফ এগিয়ে গেল মেয়েটার কাছে। এই মেয়ে। আপনি ডেকেছেন আমায়? হ্যাঁ, তোমার সাথে রুদ্র ভাই দেখা করতে এসেছে। কিন্তু আমার তো কোনো ভাই নেই, আপনি হয়তো ভুল করছেন। হুম, ভুল করছি না, তুমি ভুল করেছো, তাই সেই ভুলের শাস্তি দিতে এসেছি আমরা। উফ, আপনারা বারবার কেন বিরক্ত করছেন আমাকে বলুন তো? সব বলছি, দাঁড়াও। ওদের দিকে কোনো খেয়াল নেই রুদ্রের। এই রুদ্র, এদিকে আয় তো। রুদ্র মাথা তুলে তাকালো ওদের দিকে। চোখ থেকে সানগ্লাসটা নামিয়ে এগিয়ে যাচ্ছে। ধুলোর মধ্যে একটু একটু করে সামনের মেয়েটাকে বোঝা যাচ্ছে। হাতে সেই বাহারি রঙের চুড়ি, খোলা চুল বাতাসে উঠছে, গোলাপি রঙের ঠোঁট, পরনে বেগুনি রঙের স্কার্ট আর নীল রঙের ফতুয়া। এই মেয়েটা আর কেউ নয়, এই হলো রুদ্রের সেই মায়াবতী স্নেহা। স্নেহাকে দেখার পর রুদ্রের হার্টবিট বেড়ে গেল। সারা শরীর কাঁপছে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। স্নেহা রুদ্রকে দেখে অবাক হয়ে গেল। আরে আপনি এইখানে? আমি জানতাম কোনোদিন দেখা হবে আমাদের, কিন্তু এত তাড়াতাড়ি হবে এটা তো ভাবিনি আমি। আমিও। তা কেমন আছেন শুনি? এখন খুব ভালো। আপনি এখানে? হ্যাঁ, আমি তো এই কলেজেই পড়ি। আপনি এখানে কেন? আর এদের সাথে কি আপনার? এদের সাথে না মানে? আমি কিছুদিন ধরেই শুনছি ওর একটা মেয়েকে খুব বিরক্ত করছে, তো এদের নিয়ে এসছে মেয়েটাকে সরি বলতে।
রুদ্রের কথা শুনে সাইফ ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ওর দিকে। হ্যাঁ, আমি সেই মেয়ে। কিছুদিন ধরে এরা আমার পাগল করে দিচ্ছে। প্লিজ কিছু একটা করুন তো, এদের জ্বালা আমি ঠিকমতো ঘুমোতেও পারছি না। এই, তোর ক্ষমা চাপুর কাছে। সরি আপু, এমন আর হবে না। ইটস ওকে। এমন যেন না দেখি আর, মনে থাকবে? সব সময় মনে থাকবে। গুড। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দুজনেই চুপচাপ আছে। নীরবতা ভেঙে স্নেহা বলে উঠল, আচ্ছা আমি আসি তাহলে। কোথায় যাবেন? ক্লাসে ও আচ্ছা, আবার দেখা হবে। হয়তো। বলেই একটা হাসি দিয়ে চলে গেল স্নেহা। এই হাসিটা রুদ্রের সব কষ্ট ভুলিয়ে দেয়। রুদ্র তাকিয়ে আছে স্নেহার যাওয়ার পথে। সাইফের চোখে মুখে হাজারো প্রশ্ন খেলা করছে। কিরে, এটা কি হলো? কোনটা? এই মেয়েটার সামনে এমন পাল্টি খেলি কেন? আচ্ছা দোস্ত, শোন, মেয়েটা কখন কি করে, কোথায় যায়, কোথায় থাকে, সব খবর চাই। আমার এনে দিতে পারবি? সব এনে দেব। আগে বল, এই মেয়েটাকে তুই চিনতি? শুধু এটুকু জেনে রাখ, মেয়েটা তোদের ভাবি হয়। তো ভাবের দিকে খেয়াল রাখিস, অন্য কেউ যেন তোদের ভাবিকে বিরক্ত না করে। রুদ্রের কথা শুনে সাইফ হাঁ করে আছে। এইসব কি শুনছে, নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না। যে ছেলে মেয়েদের দিকে ভালো করে তাকায়ও না, সেই ছেলে এইসব বলছে। রুদ্র বাইকে উঠে বসল। কিরে, উঠবি নাকি চলে যাব? সাইফ কোনো কথা না বলে রুদ্রর পেছনে বসল। সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে ওর। রুদ্র সাইফকে নিয়ে বাসায় ফিরল। সাইফ সারা রাস্তায় রুদ্রকে পড়াশোনা করতে করতে পাগল করে দিল। বাসায় ফিরে রুদ্র সব ঘটনা খুলে বলল, কিভাবে স্নেহাকে চিনল, কি কি হয়েছিল। সাইফ সব শুনে হাঁ করে তাকিয়ে আছে। এত কিছু হয়ে গেছে আর তুই আমাকে এখন বলছিস? আরে, আমি তো ভাবতেই পারিনি স্নেহাকে আবার সামনে পাবো। ওকে এখানে দেখে কিন্তু বিশ্বাসই হচ্ছিল না। তুই যে কখনো প্রেমে পড়বি, তাও এমন বাচাল একটা মেয়ের, আমি তার স্বপ্নেও ভাবিনি। আরে, আমি নিজে তো ভাবতে পারিনি, কিন্তু কিভাবে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। এটা প্রেম, তুই কি সত্যি সত্যি প্রেমে পড়ে গেছিস? এটা প্রেম, ভালোবাসা নাকি অন্য কিছু তা আমি জানি না। তবে এটা জানি, এই কথার রানীকে আমার চাই। ওকে ছাড়া আমার হবে না। আমি প্রতিটা মুহূর্ত ওকে অনুভব করতে পারি। ওর কথার স্পর্শ, ওর চুলে সে মাতাল করা গন্ধ, আমি কিছুই বলতে পারছি না। এখন কি করবি বল? ওকে নিজের করে নেব। ও সব জানে তোর ব্যাপারে, তুই কে, কি করিস? আমি কি এটা জানলে ও কখনোই আমার কাছে আসবে না, আমাকে ভালোবাসবে না। ও খুব নিষ্পাপ। এসব শুনলে আমাকে ভয় পাবে, আমার থেকে দূরে চলে যাবে। শুধু তুই একবার বল, এই মেয়েটাকে তোর চাই, আমি যেভাবে হোক এনে দেব। যদি না আসতে চায়? জোর করে নিয়ে আসবো। জোর করে ভালোবাসা হয় না রে, আমি ওকে ভালোবেসে জয় করে নেব। যদি জানতে পারে তুই কে? সময় হলে আমি নিজে জানিয়ে দেব আমি কে। এখন কি করব বল? ওইখানে কোথায় থাকছে, কখন কি করছে, সব খবর রাখবে আমার। চিন্তা করিস না, সব পেয়ে যাবি। আমি থাকতে আমার বন্ধু কখনোই কষ্ট পাবে না। তোর উপর ভরসা আছে আমার। আচ্ছা, আমি আসি। সাইফ বেরিয়ে গেল। রুদ্র সোফায় বসে আছে। এদিকে স্নেহা ওকে টানে, অন্যদিকে মন বলে উঠে, স্নেহা রুদ্রকে মেনে নেবে তো, নাকি রুদ্র স্নেহার ঘৃণার পাত্র হয়ে থাকবে। স্নেহাকে পেলে আর অন্য কিছু চায় না ওর। চোখগুলো বন্ধ করে নিল রুদ্র। আজ খুব ঘুম ঘুম পাচ্ছে। অনেক দিন হলো স্নেহাকে খুঁজে পাবার চিন্তায় ঠিক মতো ঘুমাতে পারেনি সে। আজ মন ভরে ঘুমাবে। খুব ভালো লাগছে, মনটা আনন্দে নাচতেছে। এইসব কি স্নেহাকে দেখার জন্য হচ্ছে? হয়তো তাই। বিছানায় শুয়ে পড়তেই ঘুমিয়ে পড়ল রুদ্র। বিকেল হয়ে গেছে, রুদ্র এখনো গাধার মতো পড়ে ঘুমাচ্ছে। এইদিকে সাইফ চলে এসেছে। এই রুদ্র, ওঠ। হুম, আরে ওঠ না। একটু ঘুমোতে দে প্লিজ, অনেকদিন হলো ঘুমাই না। স্নেহার খবর নিয়ে এসেছিলাম, তুই যখন শুনতেই চাইছিস না। আচ্ছা থাক, ঘুমা, আমি যাই। স্নেহার কথা শুনে রুদ্র এক লাফে উঠে বসল। কি খবর নিয়ে এসছিস? থাক, ঘুমা তুই, তোকে আর বিরক্ত করব না। আরে ঢং না করে বলতো। মেয়েটার নাম স্নেহা, এখানেই মহিলা কলেজে পড়ে, ইন্টার ফার্স্ট ইয়ারে। এইসব তো জানি, পরে বল। কলেজ থেকে কিছুটা সামনে একটা মহিলা হোস্টেলে আছে, ওখানেই থাকে। তার মানে কোনো আত্মীয় স্বজন নেই ঢাকায়? না, এটা খুব ভালো হয়েছে। মেয়েটার শুধু বাবা আছে, যে নারসিংদী থাকে।
আর কিছু আত্মীয় স্বজন আছে, ওরাও নারসিংদী থাকে। স্নেহা মাসে একবার নারসিংদী গিয়ে বাবাকে দেখে আসে। আর কিছু? আপাতত এইটুকুই জেনেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটাই তো জানতে পারলি না। কোনটা? স্নেহা কি কাউকে ভালোবাসে? সেটা তো জানা হয়নি, কিন্তু আমি শিওর ওই মেয়ের কোনো বয়ফ্রেন্ড নেই। তুই শিওর কিভাবে? ওই মেয়ে ছেলেদের সাথে যেভাবে কথা বলে, ছাড়ে, এটা দেখেই বলছি। যাক, এটা আরো খুশির সংবাদ। কয়টা বাজে দেখতো? 3:30। কলেজ শেষ কখন? 2টো। তার মানে স্নেহা হোস্টেলে চলে গেছে, তাই তো? না, 2:30 থেকে স্নেহা কোচিংয়ে থাকে, 4:30 হোস্টেলে ফেরে। চল তাহলে। কোথায়? আরে আয় তো। আচ্ছা, আগে লাঞ্চ করে নে, চল। বাইরে থেকে করে নেব, এখন চুপচাপ আমার সাথে আয়। রুদ্র আর সাইফ রাস্তায় দাঁড়িয়ে আছে, যে রাস্তা দিয়ে স্নেহা হোস্টেলে যাবে। এই প্রথম কোনো মেয়ের জন্য রুদ্র রাস্তায় দাঁড়িয়ে আছে। লোকজন ওকে দেখে মাথা নিচু করে ওকে সালাম দিয়ে চলে যাচ্ছে। কিছু মানুষ শ্রদ্ধা করে, কিছু মানুষ ভালোবাসে, আর কিছু মানুষ ভয় পায়। ভয়ের জগৎকে রাজ্য করে রুদ্র, আর সেই রাজ্যর রানী হতে চলছে স্নেহা। সাইফ একটু সামনে দাঁড়িয়েছে, যেন স্নেহাকে দেখেই রুদ্রকে ইশারা করতে পারে। স্নেহা আসছে। সাইফ রুদ্রকে ইশারা করে দিল। রুদ্র সাইফ দুজনেই লুকিয়ে পড়ল। রুদ্র লুকিয়ে লুকিয়ে স্নেহাকে দেখছে। যত দেখছে ততই যেন মায়া বাড়ছে। নতুন করে ভালো লাগা তৈরি হচ্ছে। অনেকটা রাস্তা রুদ্র স্নেহার পেছন পেছন আসলো, কিন্তু স্নেহা খেয়াল করেনি। হস্টেলের সামনে গিয়ে একবার পিছন ফিরে তাকালো, কিন্তু তেমন কিছুই চোখে পড়ল না। স্নেহা চলে গেল। অনেকক্ষণ রুদ্র একই জায়গায় দাঁড়িয়ে রইল। এখান থেকে যেন যেতেই ইচ্ছে করছে না ওর। কেউ যেন জাদু করে রেখেছে, যেতে দিচ্ছে না। সাইফ জোর করে নিয়ে আসলো রুদ্রকে। রুদ্র বোকার মতো বসে আছে। রুদ্র, আমার মনে হয় তোর এইসবে জড়ানো ঠিক হচ্ছে না। কিন্তু আমি কিছু বুঝে ওঠার আগেই তো জড়িয়ে গেছে। মেয়েটার জীবন যদি নষ্ট হয়ে যায়? আমি নষ্ট হতে দিব না। চারপাশে তোর এত শত্রু, যদি কেউ জানতে পারে স্নেহার ব্যাপারটা, তাহলে ওর ক্ষতি হতে পারে। ওর কোনো ক্ষতি হলে এই শহর জ্বালিয়ে দেবো আমি। আশা করি এমন কিছু হবে না, কারণ এই শহরের অলিগলি মানুষ জানে রুদ্রকে রাগালে কি হতে পারে। আমার শত্রুপক্ষ খুব ভালো করে জানে সেটা। তো নিজেদের মৃত্যু নিজেরাই ডেকে আনতে চাইবে না তারা। আর এটা যদি স্নেহা জানে? আমি নিজে ওকে জানিয়ে দেব আমি কি। এটা জানার পর যদি তোকে ছেড়ে চলে যায়, কোনো মেয়ে এমন জীবন নিয়ে সংসার করতে চাইবে না। একবার শুধু ভালোবাসুক, যাবার সুযোগ পাবে না। যেভাবেই হোক তাকে আমার সাথেই থাকতে হবে। কথাটা বলেই রুদ্র একটা শয়তানি হাসি দিল। কি করবি তাহলে? দেখি কি করা যায়। ওকে পাবার জন্য যা করতে হয় সবকিছু করে যাব, তবু যে কোনো মূল্য ওকে আমার চাই। যা করবি ভেবে চিন্তে করিস, যেন মেয়েটার কোনো ক্ষতি না হয়। আমি সব সময় তোর পাশে আছি। রুদ্রের কাঁধে হাত রাখল। জানি দোস্ত। আচ্ছা শোন, কালকে কিছু কাজ আছে। কি কাজ? রাফি খুব বাড়াবাড়ি করছে, সাথে ওরাও। তোকে যেতে হবে। ও, তার মানে শালা এখনো শুধরায়নি? তোকে আগেই বলেছিলাম এই জানোয়ারটা শুধরানোর মানুষ নয়। আমরা সবাইকে একবার করে সুযোগ দেই নিজেকে শুধরানোর জন্য। যে ভালো হতে পারে সে বেঁচে যায়, যে পারে না সে মরে। রাফি নিজেকে শুধরাতে পারেনি, সেটা ওর দুর্ভাগ্য। রুদ্র ওর কাল হয়েও সামনে যাবে। রুদ্র সব সহ্য করতে পারে, কিন্তু বেইমানি সহ্য করতে পারে না। এর ফল ও কালকেই পাবে। বেইমানির শাস্তি একমাত্র মৃত্যু। এখন একটু বিশ্রাম নেই, কালকে কথা বলবো এই নিয়ে। সাইফ চলে গেল। রাফি রুদ্রের দলের একজন ছিল, কিন্তু ওদের শত্রুর সাথে হাত মিলিয়ে ওদেরই ক্ষতি করতে চেয়েছে অনেকবার। রুদ্র বারবার ওকে ছেড়ে দিয়েছে, তবে আর ছাড়বে না। এর শেষ রুদ্র দেখে ছাড়বে। সকাল 10টায় রুদ্র স্নেহার কলেজের সামনে দাঁড়িয়ে আছে। সে কখন থেকে অপেক্ষা করছে স্নেহার, কিন্তু ওর তো কোনো নামগন্ধও নেই। কখন আসবে কে জানে। এইসব ভাবতে ভাবতে স্নেহার আগমন ঘটল। রুদ্র দূর থেকেই দেখছে ওর রঙিন পরী এগিয়ে আসছে। রুদ্র চোখের সামন থেকে সানগ্লাসটা নামিয়ে ভালো করে দেখছে। হঠাৎ করে ওর শীত করতে লাগলো, শরীর কাঁপছে, নিঃশ্বাস বেশ জোরে চলছে। রুদ্র যেন স্পষ্ট শুনতে পারছিল তার বুকের ভেতর ডিপ ডিপ শব্দ হচ্ছে। স্নেহাকে দেখলেই এমন অবস্থা হয় রুদ্র। এত কাঁপুনের মধ্যেও
রুদ্র অনবরত ঘামছে। আস্তে আস্তে করে স্নেহা রুদ্রর অনেকটা কাছে চলে আসলো। রুদ্র কিভাবে কথা শুরু করবে কিছুই মাথায় আসছে না। খুব পানি পিপাসা পেয়েছে, কি করবে কিছুই বুঝতে পারছে না। সব কেন যেন এলোমেলো হয়ে যায় স্নেহাকে দেখলেই। রুদ্র বাইকের সামনে দাঁড়িয়ে আছে, স্নেহা ওর সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। 3 পা সামনে যেতেই স্নেহা দাঁড়িয়ে পড়ল, পেছন ঘুরে দাঁড়ালো। পেছন ফিরে স্নেহা রুদ্রকে দেখছে। ছেলেটার ঠোঁটগুলো কাঁপছে। আবহাওয়ার এতটা গরম না, তবুও ঘামছে। স্নেহার নিখুঁত চাহনি দেখে রুদ্র ঢোক গেল। এটা দেখে স্নেহা একটা হাসি দিয়ে রুদ্রের সামনে চলে আসলো। সামনে এসে ব্যাগ থেকে পানি বের করে রুদ্রের সামনে ধরল। এই নিন। কি হলো, ধরুন। ধন্যবাদ। ঢক ঢক করে পুরোটাই খেয়ে নিল। কারোর জন্য অপেক্ষা করছিলেন মনে হয়। হ্যাঁ, না মানে, বুঝেছি। তা সেই মানুষটা কি আসেনি? হ্যাঁ, না মানে কিছু না। তা দেখা হয়নি? রুদ্র কি বলবে কিছুই বুঝতে পারছে না। এই প্রথম কাউকে ভয় পাচ্ছে রুদ্র। এটা অন্যরকম ভয়, হারিয়ে ফেলার ভয়, যা আগে কখনো পায়নি। সেই ভয়টা চোখে মুখে ফুটে উঠেছিল। এই যে কোথায় হারিয়ে গেলেন? না, কোথাও না। কিছু মনে না করলে 1 কাপ কফি খেতে পারি একসাথে বসে। স্নেহা কথা শুনে রুদ্রের মনে লাড্ডু ফুটল। এ তো মেঘনা চাইতেই বৃষ্টি। এটাই তো চায় রুদ্র, কিছুক্ষণ স্নেহার সাথে সময় কাটাতে। কোথায় আবার হারিয়ে গেলেন? হ্যাঁ হ্যাঁ, চলুন। আপনি যার জন্য অপেক্ষা করছিলেন তার কি হবে? আর ওর কথা বাদ দিন, আপনি চলুন। ওকে। 1 মিনিট। হুম। আপনার কলেজের সময় তো হয়ে গেছে। একদিন কলেজে না গেলে তেমন কিছুই হবে না। আপনার অফিসে কোনো সমস্যা হবে না তো? আরে না না, কোনো সমস্যা হবে না, চলুন আপনি। হুম। স্নেহার রিক্সা ডাকলো। রুদ্র বাইক রেখে রিক্সায় গিয়ে বসলো স্নেহার পাশে। স্নেহার চুলগুলো বাতাসে উঠছে। রুদ্র মন ভরে সেই চুলের ঘ্রাণ নিচ্ছে। এই ঘ্রাণটা যে কোনো পারফিউমকেও হার মানাবে। রুদ্র যেন মাতাল হয়ে যাচ্ছে। ওরা একটা ক্যাফেতে বসে আছে। চারপাশটা খুব নীরব। ছোট্ট ছোট্ট রঙিন ফুলে সাজানো। পাশে গিটারের শব্দ হচ্ছে। পরিবেশটা খুব ভালো লাগছে স্নেহার। স্নেহা মুগ্ধ হয়ে কফিতে চুমুক দিচ্ছে আর রুদ্র বসে বসে তা দেখছে। মেয়েটার সবকিছুই খুব ভালো লাগে রুদ্রের। আচ্ছা, এটাই কি ভালোবাসা, নাকি এর অন্য কোনো নাম আছে? বারবার রুদ্রের চোখে স্নেহার চোখ পড়তেই রুদ্র চোখ নামিয়ে নেয়। স্নেহা খেয়াল করছিল ব্যাপারটা, তাই নীরবতা ভেঙে বলতে শুরু করলো। জানেন, আমার খুব ইচ্ছে ছিল গিটার বাজানো শেখার। খুব সুন্দর ইচ্ছে তো। তো কতটুকু শিখেছেন? শিখতে আর পারলাম কই। কেন, কোনো সমস্যা? আব্বু তো গিটারই কিনে দেয় না, বলে গিটার কিনে দিলে নাকি আমার লেখাপড়ার 12টা বাজবে। কত করে বোঝালাম, কিন্তু লাভই হলো না। আচ্ছা, আর কি কি ভালো লাগে আপনার? সময় হলে বলে দিব। তার মানে আমাদের আবারও দেখা হবে? হতেই পারে যদি আপনি চান। আচ্ছা, আপনি কিসে বিজনেস করেন? এখন তো বলবেন নাকি? সেটা না হয় আমিও অন্য কোনো দিন বলবো। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। অবশ্যই। আপনি কি আপনার গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিলেন এতক্ষণ? হ্যাঁ, তেমনই কিছু একটা ধরে নিন। বাহ, বেশ। তা কে সে? সেটা তো এখন বলা যাবে না। আচ্ছা আচ্ছা, মনে হয় খুব ভালোবাসেন তাকে, তাই না? ভালোবাসি কিনা জানি না, তবে সে আমাকে টানে। আমি তাকে দেখার জন্য পাগল হয়ে যাই। প্রতিটা মুহূর্তে তাকে অনুভব করি। সারাক্ষণ তার ভাবনা আমাকে ভাবায়। আমি তার থেকে দূরে থাকতে পারি না। তাকে আমার যেভাবেই হোক চাই। এগুলো যদি ভালোবাসা হয়, তবে হ্যাঁ, আমি তাকে ভালোবাসি, খুব ভালোবাসি। রুদ্র নিচে তাকিয়ে এক নিঃশ্বাসে কথাগুলো বলল। স্নেহার বুঝতে বাকি রইল না, রুদ্র কাউকে খুব ভালোবাসে। সেও আপনাকে এতটাই ভালোবাসে? স্নেহার প্রশ্ন শুনে রুদ্র মুচকি হাসল। যেদিন সে বুঝতে পারবে আমার ভালোবাসা, সেদিন হয়তো আমাকে এর চেয়েও বেশি ভালোবাসবে। তার মানে সে এখনো জানেই না? হয়তো না। স্নেহা রুদ্রর কথা শুনে অবাক হলো। লোকটা খুব কঠিন, দেখেই বোঝা যায়। তবে সেই দিনের রুদ্র আর আজকের রুদ্রের মধ্যে অনেক পার্থক্য। আজ অন্য এক রুদ্রকে দেখছে স্নেহা। এই ছেলেটার চোখে মুখে শুধুই মায়া, যেন ভালোবাসার কাঙ্গাল। আজ কোনো রাগ নেই চোখে মুখে। কথা বলতে বলতে কফি সেই কখন শেষ হয়ে গেল
সেই দিকে খেয়াল নেই ওদের। আজ তাহলে আসি। এখনো চলে যাবেন? আচ্ছা, আপনি কি আমার চেয়েও ছোট? হঠাৎ এমন আজগুবি প্রশ্ন? আগে উত্তরটা দিন। আমি আপনার চেয়েও অনেকটা বড়। তাহলে আপনি আপনি কেন করছেন? তাহলে কি বলবো? তুমি করে বলবেন। আপনিও তো আপনি আপনিই করছেন। আমি আপনি করে বলাটা পছন্দ করি, কিন্তু কেউ আমাকে বললে সেটা আমার মোটেও পছন্দ না। আচ্ছা, বুঝলাম। এখন থেকে তুই বলবেন তো? চেষ্টা করব। তাহলে আসি আজ। নিজে খেয়াল রাখবেন। আবার দেখা হবে তো? ভাগে থাকলে অবশ্যই হবে। বাই। রুদ্র তাকিয়ে রইল স্নেহার যাওয়ার পথে। রুদ্র একই জায়গাতে দাঁড়িয়ে আছে। এমন সময় সাইফের ফোন আসলো রুদ্রর কাছে। হ্যাঁ, বল। এক্ষুনি একটু মিরপুর আয় তো। কেন, কোনো সমস্যা হয়েছে? আগে আয় তো। আচ্ছা, কয় নাম্বার? 11। আমি আসছি, দাঁড়া। রুদ্র অন্য একটা ছেলেকে ফোন করে দিল তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসতে। 10 মিনিট পর গাড়ি চলে আসলো। রুদ্র গাড়িতে উঠে তাড়াতাড়ি চলল মিরপুরের দিকে। সাইফের দেয়া ঠিকানা মতো পৌঁছে যায় রুদ্র। ওখানে গিয়ে একটা বড় গোডাউন দেখতে পেল রুদ্র। দেরি না করে ভেতরে চলে যায়। গিয়ে দেখলো সাইফ আর কিছু বন্ধু মিলে রাফিকে আটকে রেখেছে। সাইফ রুদ্রকে দেখে এগিয়ে আসলো। এসব কি হচ্ছে সাইফ? অনেক সহ্য করেছি, আর না। আজ এই শালার একটা ব্যবস্থা করতেই হবে তোকে। আচ্ছা, বুঝলাম, কিন্তু রাফি কি করেছে একটু বুঝিয়ে বলবে? ও তোর ক্ষমতার অপব্যবহার করছে, তোর নাম নিয়ে চাঁদাবাজি করছে। বড় বড় ব্যবসায়ীদের থেকে করে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু ও গরিব দিনমজুর সবার কাছ থেকে চাঁদা নিচ্ছে। তারা ঠিক মতো খেতে পারে না, তাদের সাথে অন্যায় করছে এই শালা। আচ্ছা, বুঝছি। শুধু তাই না রুদ্র, আজকে তো একটা রিক্সাওয়ালার গায়ে পর্যন্ত হাত তুলেছে। এই সব আর মানতে পারছি না আমি। কথাগুলো শুনে রেগে রুদ্রর চোখ মুখ লাল হয়ে গেছে। রুদ্র ভিলেন শুধু খারাপ মানুষদের জন্য, কোনো গরিব বা ভালো মানুষের জন্য নয়। রুদ্র পাপীদের শাস্তি দেয়, আর এটাই ওর কাজ। খারাপদের জন্য খারাপ হয়েই ওদের শাস্তি দেয় রুদ্র। কেউ বাঁচতে পারে না রুদ্রর হাত থেকে। ওর মুখের বাঁধনটা খুলে দেন। একজন গিয়ে মুখের বাঁধন খুলে দিল। খুব বার বেড়েছিস, তাই না? আমার খেয়ে আমার পড়ে আমার সাথে বেমানি। খুব বড় ভুল করেছিস, যার মাসুল তোর জীবন দিয়ে দিতে হবে। ভাই ভাই, আমাকে মাফ করে দিন, আর এমন হবে না কখনো। তোকে অনেক সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুই নিজের আসল রূপ দেখিয়ে দিয়েছিস। আর না ভাই প্লিজ, এবারের মতো মাফ করে দেন ভাই। তোকে আরেকবার সুযোগ দেব, কিন্তু এমনি এমনি তো আর ছেড়ে দিতে পারি না। রুদ্র, এটা কি ঠিক হবে? সাইফ বলল। হবে হবে, এটা লোহার শেক গরম করে নিয়ে আয়। সাইফ রুদ্রর কথা মতো লোহার রড গরম করে নিয়ে এসেছে, এনে রুদ্রর হাতে দিল। তোর আজকে ভুলের কোনো ক্ষমা নেই, একটা কথা মনে রাখবি। রুদ্র ভালোর ভক্ত, খারাপের জম। এই ক্রাইম জগতের বাদশা রুদ্র। তোর মতো পাপীরা আমাকে এক নামে জানে, দ্য ডেঞ্জারাস ভিলেন। কথাটা বলেই গরম রড রাফির হাতে চেপে ধরল। রাফি চিৎকার করছে, কিন্তু রুদ্র থামেনি। ওর আর্তনাদে প্রতিটা দেয়াল কেঁপে উঠছে। রাফির হাত পুড়িয়ে দিয়েছে রুদ্র। যখন কোনো গরিব মানুষের গায়ে হাত তুলতে যাবি, আশা করি রুদ্রের দেয়া এই ক্ষতটার কথা মনে থাকবে। তোকে বাঁচার জন্য আরেকটা সুযোগ করে দিলাম। বরাবর এমন হলে নিজের জীবন নিয়ে ফিরতে পারবি না। যা। রাফি কোনো রকম ভাবে উঠে একটা দৌড় দিল। এটা কি ঠিক হলো রুদ্র? পরে আবার রাফি যদি আমাদের উপর আক্রমণ করে? আক্রমণ করলে এর ফলও পাবে। রুদ্রের হাত থেকে কেউ ওকে বাঁচাতে পারে না। আচ্ছা, তুই যা ভালো বুঝিস কর। এখন চল তো। কোথায়? শপিং মলে। হোয়াট? তুই আর শপিং মল? কিভাবে সম্ভব? এখন থেকে অনেক কিছু সম্ভব হবে দোস্ত। তোর কি কি লাগবে ফোনে অর্ডার করে দে প্লিজ। আমি নিজের হাতে কিনবো। এখন কোনো কথা না বলে চুপচাপ চল আমার সাথে। রুদ্র সাইফকে টেনে নিয়ে যাচ্ছে সাথে করে। সাইফ অবাক হয়ে তাকিয়ে আসে রুদ্রের দিকে। রুদ্র কখনোই শপিং মলে যেতে চায় না। সাইফ বললেও সাইফের সাথে যেতে চায় না, কিন্তু আজ হঠাৎ করে রুদ্রর কি এমন হলো কিছুই বুঝতে পারছে না সাইফ।